হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। এবং তোমরা জানো, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের আমাদের ক্লাসের টপিক কী হতে চলেছে। সেটা হলো ফুড এসআই পরীক্ষা। ফুড এসআই 16 এবং 17 তারিখ, মানে আর মাত্র 10টা দিন তোমাদের হাতে আছে। এবং শেষ মুহূর্তে আমরা কি করব, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমরা একটু প্র্যাকটিস করে নেব। প্লাস নতুন যে টপিকগুলো আছে, নতুন যে জিনিসগুলো আমরা দেখব, অনেক পয়েন্ট এর মধ্যে রাখা আছে, তোমরা সেগুলো দেখো। এবং সবথেকে বড় কথা, এই যে পরীক্ষার জন্য সবাই কম বেশি এক্সাইটেড। মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো স্যালারি এবং ভালো একটা পোস্টে এটা চাকরি, প্লাস এজ কিন্তু রিল্যাক্সেশন অনেক বছর পর্যন্ত আছে। নর্মালি জেনারেল ক্যান্ডিডেটরা যেহেতু 40 ইয়ার্স পর্যন্ত এক্সাম দিতে পারবে, এসসি এসটি হলে তো আরও 5 বছর বেশি হচ্ছেই। তো তোমাদের জন্য আজকের যে এই স্পেশাল সেশনটা রাখা হয়েছে, সেখানে আমরা কি করব, কিছু ইম্পর্টেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে, যেগুলো আমরা ট্র্যাডিশনাল জিকে বা টিজিকেও বলি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কিছু এমসিকিউ আছে, তার সাথে সাথে সেগুলো রিলেটেড আরও অনেক পয়েন্ট তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং চলো, খুব বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এবং তার আগে বলে দিই, এই যে আমাদের অনলাইন প্লাস অফলাইন ফ্রি মক টেস্ট চলছে। যদি তোমরা মনে করো এই এক্সামটা, মক টেস্টগুলো তোমরা দেবে একদম ফ্রি অফ কস্ট, তোমরা এক্সাম কমরেডসের মানে এখানকার স্টুডেন্ট হও বা না হও, কোনো সমস্যা নেই। কি করবে তোমরা, আমাদের নৈহাটি অথবা গোবরডাঙ্গা ব্রাঞ্চে তোমরা সরাসরি চলে যেতে পারো। কখন? দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। অলরেডি আমাদের আজকে 4 নম্বর মক টেস্ট কমপ্লিট। বাকি যে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে মক টেস্টগুলো আছে, তোমরা যে কেউ এসে এখানে কি করতে পারবে, এসে মক টেস্ট দিতে পারবে। তোমরা তোমাদের পারফরমেন্স, তোমার কতটা ভালো পড়াশোনা হয়েছে, প্রিপারেশন চেক করতে পারবে। কিন্তু যদি আমাদের এখানে আসা পসিবল না হয়, তখন কি করব? হতেই পারে তোমরা দূরে কোথাও বাড়ি, কোথাও দূরে থাকো। সেক্ষেত্রে তোমরা কি করবে, ডাউনলোড করে নাও আমাদের এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি অ্যাপ্লিকেশন। তারপর কি করবে, সাইন আপ করবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে এটা দেওয়া আছে, আমাদের লোগো তোমরা দেখতে পাবে। এবং তারপর কি করবে, সাইন আপ করে ভিতরে গিয়ে উপরে দেখতে পাবে একটা ট্রিপল বার দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ফ্রি মক টেস্ট একটা সেকশন তোমরা পাবে। সেখানে গিয়ে ফ্রি মক টেস্ট প্লাস ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল প্রচুর দেওয়া আছে, ফুড এসআই প্লাস অন্যান্য সব রকম এক্সামের জন্য। তোমরা সেখানে গিয়ে কিন্তু ফ্রি মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারবে। এবং তোমরা নিজেদের পারফরমেন্স, নিজেদের কতটা প্রিপারেশন তোমরা এগিয়েছে, সেটা তোমরা চেক করতে পারবে। তো চলো, বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নের দিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে প্লাস স্ট্যাটিক জিকে থেকে। কি বলেছে প্রথম প্রশ্ন, নিচের কোনটি বা বলতে পারো কোন সংস্থাটা ফ্লাইটে নিরাপত্তা লঙ্ঘনের জন্য কাকে, এয়ার ইন্ডিয়াকে 1.1 crore বা 1.1 কোটি টাকা জরিমানা করেছে? প্রত্যেকে কমেন্ট করে বলো, তোমরা যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। অপশন এ আছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন বি আছে সেবি। অপশন সি আছে ডিজিসিএ এবং অপশন ডি, দ্যাট ইজ সিডবি, SIDBI। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। লাইভ চ্যাট তোমাদের দেখো চলছে নিচে, লাইভ চ্যাটে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। এবং চলো দেখে নিই, এখানে এয়ার ইন্ডিয়াকে এত বেশি টাকা, অর্থাৎ 1.1 কোটি টাকা যে জরিমানা করেছে, কে করেছে? এটা আমরা বলতে পারি ডিজিসিএ। এই যে সংস্থাটা ডিজিসিএ, এই সংস্থাটা কি করেছে, এই টাকাটা কাকে করেছে? এয়ার ইন্ডিয়া যে আমাদের ফ্লাইট যে কোম্পানি, তাকে জরিমানাটা করেছে। এবার এখান থেকে ভালো করে বুঝে নাও কিভাবে পড়বে। লাস্ট মোমেন্ট, খুব বেশি সময় নেই, তবুও যে 15 দিন বা যে 10 দিন সময় আমাদের হাতে আছে, সেটাও কিন্তু যথেষ্ট সময়। তো এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে বলতে পারে ডিজিসিএ কাকে এই টাকাটা জরিমানা করেছে, তাই তো? সেখানে হয়তো অপশন দিল স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া বা আদার্স বিভিন্ন অপশন, সেগুলো দিয়ে দিল। তো ঘুরিয়েও কিন্তু দিতে পারে। সুতরাং প্রশ্নের যে ইনফরমেশনগুলো আছে, সেগুলোও কিন্তু তোমরা মিস করবে না। ফ্লাইটের নিরাপত্তা লঙ্ঘন, এখানে কিন্তু অপশন বানাতে পারে। আমি এটা একবারই বলে দিচ্ছি, তো যাতে তোমরা মানে পরের প্রশ্নগুলো থেকেও তোমরা ভালো করে বুঝতে পারো যে কেন হচ্ছে, কি হচ্ছে, সেই সব কিছু নিয়ে কিন্তু অপশনস আকারে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। দেখে নেই কী কী ডিটেলস দেওয়া আছে।
নিরাপত্তা লঙ্ঘনের জন্য ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে 1.1 কোটি টাকা জরিমানা করেছে। এবার ডিজিসিএর ফুল ফর্ম কি, এটাও পরীক্ষায় আসতে পারে, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সুতরাং এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফুল ফর্মও দিতে পারে। কি বলেছে? ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, এই যে সংস্থাটা, সেটা কি করেছে? জরিমানাটা করেছে। এবং কিসের জন্য? বলেছে বোয়িং B777 এই বিমানের অক্সিজেন সম্পর্কিত বাধ্যবাধকতাগুলির জন্য জরিমানাটা করা হয়েছে। অর্থাৎ সমস্ত বাধ্যবাধকতা হয়তো এয়ার ইন্ডিয়ার এই যে ফ্লাইটটা, কি নাম, বোয়িং B777, এটা কিন্তু ফলো করেনি, যে কারণে জরিমানাটা করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। কোন খেলোয়াড় আইসিসি মেন্স T20I অর্থাৎ T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? তোমরা যারা ক্রিকেট প্রেমী আছো তারা কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমি এই অ্যান্সারটা এক্সপেক্ট করছি, তোমরা সঠিক উত্তর দেবে। বলো। অপশন এ আছে ডেভিড ওয়ার্নার, অপশন বি আছে শুভমান গিল, অপশন সি আছে সূর্যকুমার যাদব, বা যেটা বলো তোমরা বলো সূর্যকুমার যাদব, এবং অপশন ডি গ্লেন ম্যাক্সওয়েল। বলো কে হবে, সূর্যকুমার, ওয়ার্নার, শুভমান গিল নাকি ম্যাক্সওয়েল? কমেন্ট করে প্রত্যেকে বলবে, স্পেশালি যারা যারা ক্রিকেট পছন্দ করে, যারা ক্রিকেট দেখতে ভালোবাসো, তারা কিন্তু জানবেও এটা, তাই তো? বলো কি হবে? আবারও এটা কি হচ্ছে? অপশন সি, দ্যাট ইজ সূর্যকুমার যাদব বা সূর্যকুমার যাদব, তাই তো? দেখে নাও এর সাথে সাথে আর কি 2023 সালে আর কে কোন পুরস্কার পেয়েছে, সেটা হলো আইসিসি মেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 কে পেয়েছে? তোমরা নাম দেখতে পারছো, নেদারল্যান্ডের বাস দে লেডে। এবং উমেন্স সেকশনে কি হয়েছে, এটা মেন্স এবং এটা উমেন্সের ক্ষেত্রে আইসিসি উমেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 কে পেয়েছে? এটা কুয়েন্টর অ্যাবেল মেড, সেটা হলো কোথাকার? কেনিয়া দেশের, কেনিয়ার যে ফিমেল বা বলতে পারো উমেন ক্রিকেটার, তিনি কিন্তু এটা পেয়েছেন। এবং যেটা একটু আগে আমাদের ডিসকাস করছিলাম, শুভমান গিল যেটা পেয়েছিল, এটা কিন্তু অ্যাসোসিয়েট ক্রিকেটার বলেছে, এবং যেটা ক্রিকেটার অফ দ্য ইয়ার যেটা পেয়েছিল শুভমান গিল, সেটারই যেটা আমি বলতে পারি উমেন যেটা পেয়েছে, আইসিসি উমেন্স T20I ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 কে পেয়েছে? সেটা হলো হেইলার ম্যাথিউস কোথাকার? এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে চলে যাই। খুব বেশি সময় একদম নষ্ট করব না, সামনেই পরীক্ষা, সুতরাং লাস্ট মিনিট রিভিশন বলতে পারো বা লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। কে মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন? এটাকে স্ট্যাটিক জিকে বলতে পারো, ওয়েস্ট বেঙ্গল জিকে বলতে পারো, এবং যেহেতু WBPSCর ফুড এসআই পরীক্ষা এটা, সুতরাং ওয়েস্ট বেঙ্গল থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসতে চলেছে পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে। বলো কে মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন? একটা হিন্ট দিচ্ছি, যদি তোমরা পারো তাহলে অবশ্যই বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত এবং সুনীল গঙ্গোপাধ্যায়। তো উনি কিন্তু একজন কি বলবো, ইংরেজি সাহিত্যেও উনি যথেষ্ট মানে প্রতিভাবান ছিলেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক এবং তার বন্ধু ছিলেন। আশা করি বুঝতে পেরেছো কে হবে? একদমই মাইকেল মধুসূদন দত্ত। কি রচনা করেন? মেঘনাদ বধ কাব্য, এটা কিন্তু উনি রচনা করেন। নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় অভিযান হামারা সংবিধান হামারা সম্মান, যেটা হিন্দি শব্দ, তাই সংবিধান হিসেবে আমি লিখেছি এখানে, অ্যাকচুয়ালি আমাদের সংবিধান আমাদের সম্মান, বাংলায় ট্রান্সলেট করলে যেটা হয়, এটাকে কে উদ্বোধন করেন? এই যে প্রোগ্রামটা শুরু হয়েছে, এটা কে উদ্বোধন করেন? অপশন এ কি আছে? জগদীপ ধনকর কি? প্রত্যেকে চেনো, আমাদের পশ্চিমবঙ্গের আগে রাজ্যপাল ছিলেন, এবং বর্তমানে কি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাজনাথ সিং মন্ত্রী, অমিত শাহ একজন কেন্দ্রীয় মন্ত্রী, তোমরা প্রত্যেকে জানো, হোম মিনিস্টার, এবং এস জয়শঙ্কর একজন আছেন যিনি হলেন ভাইস প্রিন্সিপাল। বাকিরা কিন্তু প্রত্যেকেই মন্ত্রিসভার সদস্য বা বলতে পারো মন্ত্রী কোনো না কোনো ডিপার্টমেন্টের। কমেন্ট করে ফটাফট বলো তোমরা সঠিক উত্তর কি হবে এখানে।
কে এই হামারা সংবিধান হামারা সম্মান এটা কে উদ্বোধন করেছেন? বলে ফেলো দেরি না করে ফটাফট। দেখো এটা কে করেছেন, এটা কিন্তু আমাদের যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জগদীপ ধনখড় বা জগদীপ ধনখড় যাই বলো না কোনো উচ্চারণ, তিনি কিন্তু এটাকে কি করেছেন, উদ্বোধন করেছিলেন। বলেছে ভারতীয় প্রজাতন্ত্রের 75তম বর্ষ স্মরণে সর্বভারতীয় প্রচারাভিযান হামারা সংবিধান হামারা সম্মান এর উদ্বোধন করেছেন সহরাষ্ট্রপতি, বা যেটা আমরা সহ না বলে আমরা বলি কি উপরাষ্ট্রপতি, তাই তো, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই প্রচারাভিযানটি জাস্টিস ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট? জাস্টিস ডিপার্টমেন্ট, যেটা আবার কোন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস দ্বারা পরিচালিত হয়েছে। সুতরাং এই মিনিস্ট্রির নামটাও তোমাদের জন্য মোটামুটি এটা ইম্পর্টেন্ট হয়ে থাকছে, একটু মনে রাখবে। এবং কোন ডিপার্টমেন্ট, এত ডেপথে হয়তো যদি সহজ প্রশ্ন করে তাহলে এত ডেপথে দেবে না, তবে মোটামুটি মিনিস্ট্রির নামটা তোমরা কিন্তু একটু করে জেনে রাখবে। এবং এর সাথে সাথে আইনি পরামর্শ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাপ্লিকেশন বা এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়, অ্যাপ্লিকেশন টেকনোলজি থেকে। আইনি পরামর্শ প্রদানের জন্য একটি লিগ্যাল ইন্টারফেস, কি সেটার নাম ন্যায় সেতু। তোমরা কোভিডের সময় দেখেছিলে আরোগ্য সেতু বলে একটা অ্যাপ্লিকেশন বেরিয়েছিল, এবং এটা যেহেতু জাস্টিস বা মানে কি বলবো ল অ্যান্ড অর্ডারের সাথে রিলেটেড, সুতরাং এটা কিন্তু নাম দেওয়া হয়েছে কি ন্যায় সেতু নাম কিন্তু এটা চালু করা হয়েছে। নেক্সট আমরা কি পাচ্ছি, কোশ্চেন নাম্বার 5, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? খুবই বেশি মানে আমরা হয়তো সবাই জানি এটা, তবুও এর সাথে সাথে আমরা আরও কিছু ডিটেলস দেখব। তার আগে তোমরা বলো এটা কোনটা হবে। অপশন এ দিগদর্শন, অপশন বি সংবাদ প্রভাকর, অপশন সি তত্ত্ববোধিনী, নাকি অপশন ডি সমাচার দর্পণ। আমি আশা রাখছি এটা তোমরা প্রত্যেকে পারবে, এটা কারোর বাদ যাবে না, সবাই এই উত্তরে দিতে পারবে। কিন্তু এর সাথে সাথে আমরা আরও কিছু ডিটেলস দেখে নেব, যেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কারণ এই প্রশ্নটা অনেক পরীক্ষায় অনেকবার এসেছে। সুতরাং সরাসরি এই প্রশ্ন না দিতেও পারে। একদমই ঠিক, সঠিক উত্তর হবে কি অপশন ডি সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত, এবং মনে রাখবে বাংলার প্রথম সংবাদপত্র কিন্তু বলেনি, বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটা ছিল, সেটা ছিল আমাদের সমাচার দর্পণ। সমাচার দর্পণ হলো বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। কি সংবাদপত্র? সাপ্তাহিক, কিন্তু দৈনিক বা মাসিক না, সাপ্তাহিক সংবাদপত্র, যেটা 1818 খ্রিস্টাব্দের 23শে মে। কত তারিখ? 1818 খ্রিস্টাব্দের 23শে মে, অর্থাৎ আজ থেকে কিন্তু প্রায় 194 বছর আগে এই পত্রিকাটা প্রথম পাবলিশ হয়েছিল। এবং সম্পাদক ছিলেন কে? সেই সময় সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই নামগুলো তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় দিতে পারে। তিনি ছিলেন বাস ওই নামমাত্র সম্পাদক, যেহেতু উনি ছিলেন একজন ব্রিটিশ, এবং বাংলা ভাষায় ওনাকে জাস্ট রাখা হয়েছিল যে দায়িত্বভার পালন করার জন্য, কিন্তু সম্পাদকের যে ভূমিকা, সম্পাদকের যে কাজ, সেটা ওনার পক্ষে করাটা অতটাও সহজ ছিল না। সুতরাং কি বলেছে, বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচার দর্পণ সম্পাদনা করতেন, উনি শুধু নামমাত্র ওখানে কিন্তু সম্পাদক হিসেবে ছিলেন। তারপর আমরা কি পাচ্ছি, কে দ্বিতীয় ভারতীয় হিসেবে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন? দ্বিতীয় ভারতীয়, অর্থাৎ এর আগেও কিন্তু এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক একজন জিতেছেন। তার নামটাও তোমরা যদি জানো কমেন্ট করে অবশ্যই তোমরা সেই নামটা বলে দাও, এবং সাথে সাথে এটা বলো কি হবে। অপশন এ ধীরাজ সিনহা, অপশন বি মান সিং, অপশন সি মানবেন্দ্র কোহলি, নাকি অপশন ডি রোহিত যাদব। বলো রোহিত যাদব, মানবেন্দ্র কোহলি, মান সিং, নাকি ধীরাজ সিনহা। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, অবশ্যই কিন্তু প্রত্যেকে সঠিক উত্তর কি হবে সেটা জানাবে। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র আমি যে এখানে এই একটা প্রশ্ন, এই 4টে অপশন রেখেছি, তোমরা এই 4টেই এইভাবে মুখস্থ করবে একদম না, ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এখানে দ্বিতীয় আমি লিখেছি প্রশ্নে, হতেই পারে বলতে পারে যে প্রথম কে জিতেছিল বলো, তো সেগুলো কিন্তু রিলেটেড যেসব ডিটেলসগুলো আছে আমাদের, সেগুলো মনে রাখতে হবে।
তাহলে এখানে সঠিক উত্তর কী হচ্ছে? অপশান সি, সরি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর হবে মান সিং, অপশান বি। মান সিং কিন্তু দ্বিতীয় ভারতীয় হিসেবে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল বা স্বর্ণপদক জিতেছেন। তাহলে ভাই প্রথম কে পেয়েছিল? প্রশ্ন আসবেই, পরীক্ষাতেও আসতে পারে যে প্রথম কে পেয়েছিল। এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক সময় কি করে যে না আমি সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেবো না, কিন্তু ওর সাথে রিলেটেড একটু অন্যভাবে দিয়ে দেবো। দেখে নিই কী বলেছে। মান সিং এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে দ্বিতীয় ভারতীয় পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন এবং গোপী থানাকাল, কি নাম বললাম? গোপী থানাকাল নামটা মনে রাখবে। উনি ছিলেন কি প্রথম ভারতীয় পুরুষ যিনি যিনি 2017 সালে, এর আগে কত সালে জিতেছিলেন? 2017 সালে এই যে চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু স্বর্ণপদক জিতেছিলেন এবং ভারতীয় হিসেবে উনিই প্রথম যিনি এই স্বর্ণপদকটা এই গেমে জিতেছিলেন। ক্লিয়ার? নেক্সট, খুবই ভালো একটা প্রশ্ন এবং কি বলবো, বাংলা ভাষা বাংলা সাহিত্য নিয়ে একটা প্রশ্ন। তো মানে কি বলবো, আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে অলরেডি, তবুও কোথাও না কোথাও এটার একটা গুরুত্ব থেকে যাচ্ছে। প্রথম বাংলা উপন্যাস, বা একটু যদি ঘুরিয়ে বলে প্রথম বাংলা সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এটা রচয়িতাকে। গতকাল আমি একটা প্রশ্ন দেখছিলাম, ওখানেও বলা ছিল যে প্রথম বাংলা সার্থক উপন্যাস কোনটি, তাহলে কোনটা হবে? দুর্গেশ নন্দিনী। এটাও কিন্তু তোমরা একই সাথে সাথে মাথায় রাখবে যে এই দুর্গেশ নন্দিনী সাথে হয়তো আরও 2-4টে দিয়ে দিল অপশন দিয়ে, কোনো নাম দিয়ে দিয়ে হয়তো বললো বলো এবার কোনটার প্রথম সার্থক উপন্যাস। তো তোমাকে সেটাও মনে রাখতে হবে এবং এটার সঠিক উত্তর কী হবে তোমরা আপাতত সেটা কমেন্টে জানাও। একদম কমেন্টে কে কে আছো? আরে যারা কমেন্ট করছো খুবই ভালো, যারা আছো ক্লাসে আদার্স তারাও কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর তোমার মনে হচ্ছে। চুপচাপ বসে থাকলে ওই জড়তা এসে যাবে, এক্সাম হলে ওই বসে থাকতে ইচ্ছা করবে, তাই তো? সুতরাং জানাও। এটা সঠিক উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি এখন যেখানে আছি আমাদের সেন্টার নৈহাটি, এই নৈহাটিতেই কিন্তু ওনার জন্মস্থান। সুতরাং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী এটা হলো প্রথম বাংলা উপন্যাস বা প্রথম বাংলা সার্থক উপন্যাস। কোশ্চেন নাম্বার 8, কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রাম কার চালু হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই মুহূর্তে ট্রাম নিয়ে কিন্তু প্রচুর আলোচনা চারিদিকে চলছে। প্রচুর আলোচনা কেন চলছে? ট্রাম বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে গেছে প্রচুর, বাকি একদম পুরোপুরি সেটাকে বন্ধ করার পরিকল্পনাও কিছুদিন শুনছিলাম। সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে কবে শুরু হয়েছিল। বলো কোশ্চেন। অপশান এ 1883, 1896, 1902, 1918। প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে। কলকাতায় কবে প্রথম বৈদ্যুতিক ট্রাম কার বা ট্রাম গাড়ি চালু হয় আমাদের? দেখো 1800 দশকে তো না, শতকে তো না, তো এই দুটো আমি কেটে দিলাম। তোমরা আমাকে বলো 1902 এবং 1918 এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, দ্যাট ইজ 1902। 1909 সালে কলকাতায় প্রথম ট্রাম লাইন বা ট্রাম কার এখানে কিন্তু শুরু হয়। এবং আরও একটা জিনিস, বৈদ্যুতিক কথাটাও কিন্তু মাথায় রাখবে, কারণ তার আগে এই 1902 সালের আগে কি হতো? ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চলতো কলকাতার রাস্তাঘাটে। তোমরা যদি একটু গুগলে সার্চ করো এখনও ছবি পেয়ে যাবে। রেল লাইন যেরকম মানে ট্রাম লাইন আছে, ট্রাম লাইন থাকতো, কিন্তু ইঞ্জিনের পরিবর্তে ওটা কি করতো, 2 বা 3 বা 4টে ঘোড়া সামনে জুড়ে দিল, ঘোড়াতে কিন্তু ট্রামগুলো টেনে নিয়ে যেত, তাই তো? সুতরাং বৈদ্যুতিক জিনিসটাও তোমরা অবশ্যই মাথায় রাখবে। কোন সালে সুন্দরবন জাতীয় উদ্যান, সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন সালে একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বা সহজে বলতে গেলে যেটা আমরা জানি সেটা হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়? কত সালে? এবং তোমরা প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো
মানে সাধারণ প্রশ্ন কিন্তু কোনোটাই না, বাছাই করে নিয়ে আসা প্রশ্ন, এবং এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, সরাসরি না হলেও একটু ঘুরিয়ে ফিরেও কিন্তু আসবে, যেটা তোমাদের আমি প্রথমেই একটা প্রশ্ন দিয়ে বলে দিলাম যে কিভাবে ঘুরিয়েও প্রশ্ন দিতে পারে। তাহলে বলো কি হবে এখানে, কোন সালে সুন্দরবন জাতীয় উদ্যান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়? অপশন এ 1983, অপশন বি 1987, অপশন সি 1989, নাকি অপশন ডি দ্যাট ইজ 1992? প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যারা যারা ক্লাসে আছো, আর সবাই কি করবে, একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্কুলের হতে পারে, কলেজের হতে পারে, ইউনিভার্সিটি হোক, টিউশনের হোক, যেসব বন্ধুদের গ্রুপ আছে, কারণ এই এক্সামটা কিন্তু সবাই দেবে, এই এক্সামটা সবাই দেবে, সবার যেন হেল্প হয় সেটার জন্য অবশ্যই সেশনটাকে প্রত্যেকে শেয়ার করো, লাইক করে দাও একটা সেশনটাকে, এবং যেটা করবে সেটা হলো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো যদি কেউ নতুন থাকো। দেখো এটা কি হচ্ছে, কোশ্চেন নাম্বার 9, আমরা জানি এটা হচ্ছে 1987, 1987 খ্রিস্টাব্দে সুন্দরবনকে বা সুন্দরবন জাতীয় উদ্যানকে কি করা হয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে শিরোপাটা দেওয়া হয়। নেক্সট, ব্যাডমিন্টনে কে সম্প্রতি ওপেন ইন্ডিয়া 2024 উমেন্স সিঙ্গেলস শিরোপা জিতেছে? ইন্ডিয়া ওপেন 2024 যে খেলাটা যেটা হচ্ছিল, সেখানে উমেন্স সিঙ্গেলস শিরোপা জিতেছেন। অপশন এ তাই তোজু ইং, অপশন বি পিভি সিন্ধু, অপশন সি অঙ্কিতা রায়না, নাকি অপশন ডি চেন ইউ ফেই? খুবই ভালো প্রশ্ন একটা, এবং বুঝতেই পারছো 2024-এর কথা বলা হচ্ছে, কিন্তু এখনও ঠিকভাবে জাস্ট 2 মাস কমপ্লিট হলো, এর মধ্যে একটা স্পোর্টস হয়ে গেছে, মানে যারা এক্সামিনারে যারা প্রশ্ন সেট করবেন তাদের জন্য স্পোর্টস রিলেটেড 2024-এর একদম কারেন্ট নিউজ বলতে কিন্তু এটা আছে। বাকি হয়তো 2023-এর ডিসেম্বর, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর থেকে দেবে, কিন্তু যদি তারা মনে করে না না আমি একদম কারেন্ট থেকেই দেবো, একদম সদ্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আমি সেখান থেকেই দেবো, তাহলে কিন্তু এই স্পোর্টসটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য এবং তোমাদের জন্যও। এটা কি হবে, তাই তোজু ইং, পিভি সিন্ধু, অঙ্কিতা রায়না, চেন ইউ ফেই? বলো। সঠিক উত্তর এখানে আমরা পেয়ে যাচ্ছি অপশন এ, তাই তোজু ইং। ইনি কিন্তু ইন্ডিয়া ওপেন 2024 উমেন সিঙ্গেলস শিরোপাটা জিতেছেন। আর কি পাচ্ছি আমরা তথ্য, চাইনিজ, তাহলে বাড়ি কোথায়? বাড়ি হলো চায়নাতে। চাইনিজ তাইপেই এর বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়, চায়নার কোথাকার তাইপেইয়ের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় হলো এই তাই তোজু ইং। তাই তো এটা তোজু হবে, ত অ্যাড হবে, তাই তোজু ইং ফাইনালে চীনের কার সাথে, এই যে অপশান ডি যেটা আছে, তাহলে ফাইনালে কে কে গিয়েছিল? ফাইনালে গিয়েছিল দুজনই চীনের, তাই তোজু ইং এবং চেন ইউ ফেই, এই দুজন ফাইনালে গিয়েছিল। তাই তোজু ইং জিতে যায় এবং অপশান ডি যেটা আছে চেন ইউ ফেই, ইনি কিন্তু মানে বলতে পারো রানার্স আপ হয়েছিল। সুতরাং এখান থেকেও প্রশ্ন দিতে পারে যে এই ওপেন ইন্ডিয়া ওপেন 2024 যে হয়েছিল ব্যাডমিন্টনের যে স্পোর্টসটা, সেখানে রানার্স কে হয়েছিল, দিতেই পারে। তাহলে এটা মনে রাখবে কি, চেন ইউ ফেই, তাই তো? তাহলে কি বলেছে, চেন ইউ ফেইকে পরাজিত করেছেন, এবং ইন্ডিয়া ওপেন 2024-এর ফাইনাল খেলা হয়েছিল কোথায়? কেডি যাদব ইনডোর হল, কেডি যাদব ইনডোর হল, যেটা অবস্থিত নয়া দিল্লি বা নিউ দিল্লিতে এটা কিন্তু অবস্থিত। সুতরাং তোমরা বুঝতে পারছো একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো প্রশ্ন বার করলাম। এগুলো প্রতিটা খাতায় তোমরা নোট ডাউন করবে, নোট ডাউন করে এগুলো লাস্ট মিনিটের জন্য বা এই লাস্ট যে 10 দিন আছে এই সময়ের জন্য তোমরা একটু পড়ে ফেলার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 11, কোন সংস্থা অযোধ্যায় মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদটি নির্মাণ করবে? রাম মন্দির নিয়ে তোমরা জানো, রাম মন্দির নির্মাণ হয়েছে কিছুদিন আগে, সেখানে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, এখন পুরো দমে সেই মন্দির খুলে দেওয়া হয়েছে। কিন্তু
আমরা একটা জিনিস যেটা ভুলে যাচ্ছি সেটা হলো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অযোধ্যাতেই একটু অন্য জায়গায় কিন্তু একটা মসজিদও নির্মাণ হবে। যে কেসটা আজকে দীর্ঘদিন ধরে চলে আসছিল, তার যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে কি বলা হয়েছিল, একটা মসজিদও কিন্তু সেখানে করা হবে। তো সেই মসজিদের নাম কি দেওয়া হয়েছে? মসজিদের নাম হলো মসজিদ মুহাম্মদ বিন আবদুল্লাহ। এটা হলো মসজিদের নাম। এবং এটা কোন সংস্থা নির্মাণ করছে? কোন সংস্থা মসজিদে নির্মাণ করছে? অপশন এ আছে কি ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন, অপশন বি ইকরা অল ট্যুরিজম। এটা কিন্তু দেখো টয়ে হস দেওয়া আছে, মানে টয়ে রয় হস্যু, টয়ে রফলা হস্যু হিসেবে বানানটা হবে। এক্সামের সময় একটু খেয়াল রেখো। অল্ট্রুইজম অ্যাসোসিয়েশন, অপশন সি ইসলামিক কালচার সেন্টার, নাকি অপশন ডি মুসলিম এডুকেশন ফাউন্ডেশন। প্রত্যেকে কমেন্ট করে বলো, প্রত্যেকে কমেন্ট করে জানাও চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর আমরা এখানে পাবো। কোন সংস্থা এই যে মসজিদটা, অযোধ্যার যে মসজিদটা, মসজিদ মুহাম্মদ বিন আবদুল্লাহ, এটা কোন সংস্থা নির্মাণ করছে? সময় দিলাম কিছুক্ষণ, একটু ভেবে নাও। যদি কোথাও পড়ে থাকো মাথার মধ্যে থেকে বার করো, না বেরোলে মাথায় ঘুষি মারো, কিন্তু মাথা থেকে বার করে ভাই এখানে কিন্তু তোমাদের অ্যান্সারটা করতেই হবে। সঠিক উত্তর আমরা কি পাচ্ছি? সঠিক উত্তর আমরা পাচ্ছি ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। অপশন এ ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন কিন্তু এই মসজিদটা নির্মাণ করবে। কবে নির্মাণ করবে, কি করবে চলো দেখি। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ডেভেলপমেন্ট কমিটির প্রধান কে? প্রধান সেটাও কিন্তু আমাদের নামটা আসতে পারে হাজি আরফাত শেখ। হাজি আরফাত শেখ কি করেছে? মসজিদ প্রকল্পের তত্ত্বাবধান করছেন। অর্থাৎ তত্ত্বাবধায়ক কিন্তু কে আছেন? এই কমিটির যে প্রধান হাজি আরফাত শেখ তিনি কিন্তু আছেন। এবং মসজিদটি নবী মুহাম্মদের নামানুসারে মসজিদ মুহাম্মদ বিন আবদুল্লাহ নামকরণ করা হয়েছে, যার লক্ষ্য ধর্মীয় মতভেদ অতিক্রম করে মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা। তো লাস্ট লাইনটা তোমার জেনে রাখার জন্য, এটা তোমার এক্সামের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, কিন্তু বাকি এই যে নাম যেটা পেয়েছো তুমি, বা কার নাম অনুসারে করা হচ্ছে, কি নাম দেওয়া হয়েছে মসজিদের, কে কোন ফাউন্ডেশন এবং সেই ফাউন্ডেশনের প্রধান, এইগুলো আমাদের কিন্তু স্পেশালি তোমরা ভালোভাবে নোট ডাউন করে রাখবে। কোশ্চেন নাম্বার 12, হাওড়া ব্রিজ হলো পৃথিবীর দীর্ঘতম, অর্থাৎ বলতে পারো যে কততম। হাওড়া ব্রিজ বিশ্বের বা পৃথিবীর কততম দীর্ঘ ক্যান্টিলিভার ব্রিজ? খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ, এবং কি বলবো, হাওড়া ব্রিজ কিন্তু লাস্ট বেশ কিছু বছর থেকে খবরে আছে। কিছুদিন আগে সেখানে লাইট এবং মিউজিক সিস্টেম লাগানো হয়েছিল, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনে একসাথে সেখানে তাদের দেখা গিয়েছিল সেটা উদ্বোধন করার জন্য। এবং অবশ্যই মানে ভারতের মধ্যে, এটাও জানিয়ে দিই, এটা কিন্তু ভারতের মধ্যে হাওড়া লার্জেস্ট বা বলতে পারো লংগেস্ট কিন্তু ক্যান্টিলিভার ব্রিজ, সুতরাং অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বের মধ্যে কততম? বিশ্বের মধ্যে হলো ভাই অপশান ডি, দ্যাট ইজ ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ পৃথিবীর মধ্যে। ক্লিয়ার? নেক্সট আমরা যে প্রশ্নটা পাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি কে? তোমরা আগে আমাকে কমেন্ট করে জানাও যে পদ্ম পুরস্কার যে তিনটে আছে, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলো যে তিনটে আছে, সেই তিনটে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তোমাদের কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। প্লাস তার সাথে সাথে আমাকে বলো পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি কে ছিলেন, বা কে না অ্যাকচুয়ালি কারা? কাকা হয়ে গেছে, চলো দুজন করে দেখো এখানে নাম দেওয়া আছে, তোমরা বলো কারা পেয়েছিলেন। অপশন এ রাধা বিনোদ পাল এবং সুনীতি কুমার চ্যাটার্জি,
অপশন বি জয়ন্তনাথ চৌধুরী এবং বিনয় রঞ্জন সেন, অপশন সি সত্যেন্দ্রনাথ বসু এবং নন্দলাল বসু, অপশন ডি সুরঞ্জন দাস এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ এবং একটু টাফ লেভেলেরও প্রশ্ন। কেন? কারণ দুজন দুজন করে নামের সেট এখানে কিন্তু দেওয়া আছে। এগুলো একটু বলতে পারো একটু অ্যাডভান্স লেভেলের এরকম দেয়, অনেক সময় ছক দিয়ে দেয় ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে। তো বলো এখানে কী হবে কোশ্চেন নাম্বার 13? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সত্যেন্দ্রনাথ বসু এবং নন্দলাল বসু। আচ্ছা, কত খ্রিস্টাব্দে পেয়েছিল কেউ জানলে বলো? কত খ্রিস্টাব্দে পেয়েছিল? সেটা হলো 1954। 1954, 1954 সালে কিন্তু ওনারা পদ্মবিভূষণ পেয়েছিলেন। তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস কি জানতে পারছি, যদি ওনারা 1954 সালে এই পুরস্কারটা পেয়ে থাকেন এবং বলেছে প্রথম দিকেই একদম, তাই তো? তো তার আগে দেখে নিই বাকি সব তথ্য আছে। পদ্মবিভূষণ হলো ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। অসামরিক বলতে সামরিক মানে যেটা হলো সেনাবাহিনীর কেউ পায় সেটা হলো সামরিক পুরস্কার, এবং সাধারণ আমরা সিভিলিয়ান হিসেবে যে পুরস্কার পাই সেটাকে বলা হয় অসামরিক পুরস্কার, তাই তো? 2রা জানুয়ারি 1954 সালে প্রতিষ্ঠিত পুরস্কারটি। এই পুরস্কারটা তাহলে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কত সাল থেকে দেওয়া শুরু হয়? সেটা হলো 1954, 2 জানুয়ারি 1954 এখান থেকে দেওয়া হয়। এবং অসাধারণ এবং বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মবিভূষণ পুরস্কারটা দেওয়া হয়। এবং সেই 1954 সালেই, যেটা একটু আগে বলছিলাম, সত্যেন্দ্রনাথ বোস এই পুরস্কারটা পান। কেন পান সেটার কারণ হচ্ছে 1920 দশকে ওনার যে একটা খুবই বিখ্যাত যে থিওরি যেটা ছিল সেটা হলো কোথায়, কোয়ান্টাম মেকানিক্সের উপর নির্ভর করে বোস আইনস্টাইন পরিসংখ্যান। তোমরা এটার নাম শুনেছো, অনেকবার শুনেছো, ফিজিক্স পড়তে গিয়ে শুনবে, জিকের আদার্স চ্যাপ্টার থেকে জানতেই পারবে, তাই তো? বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং বোস আইনস্টাইন ঘনীভবনের তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু ওনাকে এই পুরস্কারটা সেই সময় দেওয়া হয়েছিল। এবং পশ্চিমবঙ্গ থেকে উনি প্রথম পদ্মবিভূষণ পেয়েছেন। অবশ্যই তার সাথে আরও একজন ছিলেন, সেটাকে তিনি হলেন নন্দলাল বসু, তাই তো? এবং ওই 1954 সালেই কি হয়, ভারত সরকার নন্দলাল বসুকেও পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে আমরা। জিন্দাল স্টেইনলেস লিমিটেড, কি নাম পাচ্ছি? জিন্দাল স্টেইনলেস লিমিটেডের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে। 2024-এর মোস্ট প্রবাবলি জানুয়ারি 2024-এই এই অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে। নামটা কি? জিন্দাল স্টেইনলেস লিমিটেড। এটার সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন এ বিবেক শ্রীবাস্তব, অপশন বি প্রমোদ শর্মা, অপশন সি তরুণ খুলবে এবং অপশন ডি গণেশন কন্নাবিরন। বলো, কমেন্ট করে প্রত্যেকে বলো, এর মধ্যে জিন্দাল স্টেইনলেস লিমিটেডের সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ফটাফট কমেন্ট করবে। শীতকাল আর নেই ভাই, যে লেপের মধ্যে বা হাত মোজার মধ্যে হাত ঢুকে রেখে দিয়েছো, হাতটা বার করো, সামনে পরীক্ষার সময় হাত চালাতে হবে। এবং এখনও তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও যে সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হলো এখানে আমাদের বলতে পারি অপশন বিবেক শ্রীবাস্তব, প্রমোদ শর্মা, হ্যাঁ অপশন সি ঠিক আছে। কি বলেছে? তরুণ খুলবে জিন্দাল স্টেইনলেস লিমিটেডের সিইও পদে নিযুক্ত হয়েছেন এবং তিনি 2018 সাল থেকে এই কোম্পানিরই হোল টাইম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ উনি আগে কি ছিলেন? আগে ছিলেন এই সেম কোম্পানির জিন্দাল স্টেইনলেস লিমিটেডের কিন্তু হোল টাইম ডিরেক্টর পদে ছিলেন, যাকে এই 2024 জানুয়ারি মাসে কি করা হয়েছে? 2024 জানুয়ারি মাসে করা হয়েছে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। আর সুতরাং তিনি সিইও এর পাশাপাশি এই পদেও বহাল থাকবেন, অর্থাৎ একই সাথে কিন্তু দুটো পদেই উনি বহাল থাকছেন।
কোশ্চেন নাম্বার 15, 2020 সালে পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? একটু আগে দেখলাম পশ্চিমবঙ্গে প্রথম কে পেয়েছিল বা পেয়েছিলেন কে বা কারা, এবং এখন দেখছি 2020 সালে, তাই তো? একটু গভীরে ঢুকে কেন? কারণ 2023, 2024 যেগুলো একদম রিসেন্ট, 2024 বা এই যেগুলো রিসেন্ট এগুলো তো না দিতেও পারে, হয়তো বললো না। আমি একটু টাফ করবো প্রশ্নটা, যেহেতু বুঝতেই পারছো ভ্যাকান্সি প্রচণ্ড কম এবং কি হচ্ছে, ক্যান্ডিডেট অনেক বেশি। ক্যান্ডিডেট এজের দিক থেকে বলো, কোয়ালিফিকেশনের দিক থেকে বলো, কোনো প্রফেশনাল ডিগ্রি লাগছে না, বিএড, আইটিআই যেগুলো বিভিন্ন জায়গায় লাগে, শুধুমাত্র প্লেন মাধ্যমিক পাশ করলেই এই এক্সামে বসতে পারবে। সুতরাং কাট অফ কিন্তু হাই যেতে চলেছে, যে কারণে প্রশ্ন আস্তে আস্তে ওরা টাফ করার চেষ্টা করবে, তাই তো? তাহলে 2020 সালে পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশন এ বুধাদিত্য মুখোপাধ্যায়, অপশন বি অজয় চক্রবর্তী, অপশন সি খালেদ চৌধুরী এবং অপশন ডি উস্তাদ আব্দুল রশিদ খান। তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আর বেশি প্রশ্ন নেই, 20টা পর্যন্ত প্রশ্ন আজকে আমরা করবো প্র্যাকটিস, তারপর থেকে কিন্তু তোমাদের আবার নতুন করে নিজের মধ্যে যে পড়া, সেই পড়া আবার শুরু হয়ে যাবে। দেখো 2020 সালে কে পেয়েছিলেন, সেটা হলো অপশন বি অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী 2020 সালে পশ্চিমবঙ্গ থেকে কী হয়েছিলেন? পদ্মভূষণ। নামটাও গুলিয়ে ফেলবে না, 3 রকম পদ্ম পুরস্কার হয়, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল পদ্মবিভূষণ, এবং এটা হলো কি পদ্মভূষণ, তাই তো? অপশন বি অজয় চক্রবর্তী। নেক্সট কোশ্চেন, ভারত প্রতি বছর কোন তারিখে জাতীয় ভোটার দিবস বা বলতে পারি ন্যাশনাল ভোটার্স ডে, কোন তারিখে ন্যাশনাল ভোটার্স ডে পালন করে বা সেলিব্রেট করে? অপশন এ 24শে জানুয়ারি, অপশন বি 21শে জানুয়ারি, অপশন সি 25শে জানুয়ারি, নাকি অপশন ডি 23শে জানুয়ারি? ভালো করে ভেবে বলবে। 23শে জানুয়ারি বা এগুলোও কিন্তু অলরেডি 23শে জানুয়ারিটা তো অবশ্যই জানো তোমরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং বাকি যে অপশন 4টে অপশন আছে এর মধ্যে ভেবে বলো সঠিক উত্তর কোনটা হবে। কোন দিন ন্যাশনাল ভোটার্স ডে আমরা সেলিব্রেট করি পুরো ভারতবর্ষ জুড়ে? জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে। সঠিক উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি 25শে জানুয়ারি, অর্থাৎ নেতাজির জন্মদিনের দুদিন পর 25শে জানুয়ারি কী করা হচ্ছে? ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, ভারতে প্রতি বছর কোন দিনটিকে জাতীয় পর্যটন দিবস? ভোটার্স ডে তো হলো, এবার একটু পর্যটন নিয়ে আলোচনা করা যাক, তাই তো? পর্যটন দিবস হিসেবে চিহ্নিত করা হয়, অপশান কিন্তু ভাই সেম রাখা আছে। আমরা একটু আগেই কি পেলাম? 25শে জানুয়ারি আমরা ন্যাশনাল ভোটার্স ডে একটু আগেই দেখলাম। এবার বলো ন্যাশনাল ট্যুরিজম ডে বা জাতীয় পর্যটন দিবস কোন দিনটাকে পালন করা হয় প্রতি বছর? অপশান সেম আছে যেটা বললাম, 21, 23, 24, 25, এই 4টে জানুয়ারি মাসের এই 4টে দিন দেওয়া আছে। তোমরা বলো এর মধ্যে কোন দিন জাতীয় পর্যটন দিবস পালন করা হয়? খুবই সারপ্রাইজিংলি এটাও কিন্তু অপশান সি, অর্থাৎ দুটো কিন্তু একই দিনে সেলিব্রেট করা হয়। সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 তারিখে, 24 তারিখটা ফাঁকা দিয়ে বাকি 25 তারিখে কিন্তু বাকি দুটোই সেলিব্রেট করা হচ্ছে এখানে। বিশ্ব পর্যটন, আচ্ছা এর সাথে সাথে আরেকটা জিনিস আমাকে জানতে হবে, এর সাথে সাথেই আরেকটা জিনিস যেটা জেনে রাখতে হবে, এটা তো আমাদের জাতীয় বলেছি, জাতীয় মানে কি? জাতীয় মানে এখানে আমাদের ভারতের কথা বলা হচ্ছে, তাই তো? শুধুমাত্র ইন্ডিয়াতে সেলিব্রেট করা হচ্ছে কত সালে? সেটা হচ্ছে 25শে জানুয়ারি। কিন্তু পুরো বিশ্ব জুড়ে যেটা ইন্টারন্যাশনাল, যেটা বলতে পারি যে মানে আন্তর্জাতিক পর্যটন দিবস বা বিশ্ব পর্যটন দিবস কোন দিন পালন করা হয়? প্রতি বছর 27শে সেপ্টেম্বর কিন্তু আন্তর্জাতিকভাবে এটা কিন্তু পালন করা হয়। নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি, কোন বছর পশ্চিমবঙ্গ প্রথমবার রঞ্জি ট্রফি টুর্নামেন্ট জিতেছিল? স্পোর্টস থেকে প্রশ্ন বলতে পারো, স্ট্যাটিক জিকে বলতে পারো, হিস্ট্রি যা খুশি বলো,
কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের রঞ্জি ট্রফি, পশ্চিমবঙ্গ কোন সালে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট জিতেছিল? অপশন এ 1936-37, অপশন বি 1938-39, অপশন সি দ্যাট ইজ 1943-44 এবং অপশন ডি 1952-53। ভালো করে ভেবে বলো। এবং আমি জানি আমারও কিছু বন্ধুরা আছে প্রচণ্ড ক্রিকেট প্রেমী, প্রচণ্ড ক্রিকেটের জন্য পাগল, তো তারা কিন্তু এইগুলো না আমি দেখেছি, মানে পরীক্ষার জন্য না, কিন্তু তবুও তাদের এগুলো কোনো সময় ভুল হয় না। অন্যদিকে আমি ক্রিকেট খুব একটা দেখি না, আমাকে পড়তে হয়, কি করব। তো তোমরা যারা আছো ক্রিকেট প্রেমী অবশ্যই, তারা তো অবশ্যই বলবেই, বাকিরাও কিন্তু পড়তে আমাদের হবেই, তাই না? সুতরাং বলো, কোন সালে পশ্চিমবঙ্গ প্রথম রঞ্জি ট্রফি জিতেছিল? এবং প্রথমবারের জন্য কিন্তু। বলো বলো ফটাফট। কোশ্চেন নাম্বার 18, অপশন এ বি সি ডি কমেন্ট করে প্রত্যেকে জানাবে। কমেন্ট কিন্তু সব চেক করছি আমি এখান থেকে। নাম আজকে আমি হয়তো সবার বলছি না, কারণ খুব বেশি দেরি করতে আমি চাইছি না, সেই জন্য কিন্তু প্রত্যেকের কমেন্ট আমি চেক করছি। আচ্ছা দেখো কি হয়েছিল এটা, 1938-39 যেবার খেলা হয়েছিল, সেই খেলাতে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছিল। কার বিরুদ্ধে? পাঞ্জাব দলের বিরুদ্ধে, বা পাঞ্জাবের বিরুদ্ধে যে খেলাটা হয়েছিল ফাইনালে, সেখানে পশ্চিমবঙ্গ রঞ্জি ট্রফি জিতেছিল। তাহলে বুঝতে পারছি কি, আচ্ছা দেখে নিই আর কি দেওয়া আছে। 1936 সালের জানুয়ারিতে বাংলা রঞ্জি ট্রফিতে যোগ দেয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ যোগ দেয় কবে? 1936 সালের জানুয়ারি মাসে। এবং কোন জোনের হয়ে? ইস্ট জোন। আমরা পশ্চিমবঙ্গ ডান দিকে আছি, তোমরা ভারতের ম্যাপ লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা কি আছি, ডান দিকে আছি, সুতরাং ইস্ট জোন। এবং সেমিফাইনালে পৌঁছে তারা মাদ্রাজের কাছে হেরে যায়। সুতরাং একটা জিনিস কিন্তু এখান থেকে বোঝার মতো, প্রথমেই যেবার প্রথম পশ্চিমবঙ্গ এন্টার করলো রঞ্জি ট্রফিতে, সেবারই কিন্তু তারা সেমিফাইনালে গিয়ে রানার্স হয়েছিল, তাই তো, দ্বিতীয় স্থানে ছিল। এবং 1936 সালে কে জিতেছিল পশ্চিমবঙ্গের বিরুদ্ধে মাদ্রাজ। এবং তারপর কি হয়, এর 2 বছর পর 1938-39 সালে যে খেলাটা হয়েছিল, সেখানে ফাইনালে গিয়ে শুধুমাত্র পাঞ্জাব না, বলতে পারি আমরা দক্ষিণ পাঞ্জাব, সেই সময়কার যে দক্ষিণ পাঞ্জাব যে দলটা ছিল, সেই দক্ষিণ পাঞ্জাব দলকে পরাজিত করে পশ্চিমবঙ্গ কি করে, প্রথমবার রঞ্জি জিতেছিল। আশা করি কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়েছে। চেক লেনদেনের সিস্টেম, তোমরা ব্যাংকে জানো চেক লেনদেন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে, এবং ব্যবসায়িক ক্ষেত্রে হোক, পার্সোনাল ক্ষেত্রে হোক, কাউকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে, মানে দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু চেক জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট আমার এখানে রোল প্লে করে। সুতরাং তোমরা প্রত্যেকে বলো, এখানে কোন সালে প্রথম চেক চেক ভারতে ব্যবহৃত হয়? প্রত্যেকে কমেন্ট করে বলো। এটা হবে কি 2010 সালে। 2010 সাল থেকে কিন্তু এখানে চেকের ব্যবহারটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে শুরু হয়, তাই তো। এরপর কি পাচ্ছি আমরা, কত সালে কলকাতার নাম ক্যালকাটা থেকে, আমাদের আগের যে বানানটা ছিল, কত সালে ক্যালকাটা থেকে নাম পরিবর্তন করে কলকাতা নামটা করা হয়, অর্থাৎ বর্তমানের যে নামটা আছে কলকাতা, এটা কত সালে করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকভাবে অনেক পরীক্ষায় কিন্তু এটা দিতে পারে। ভালো করে বলো কত সালে এটা করা হয়। দেখো 19 শতকে না, এই দুটো কেটে দাও, হবে কোনটা? সঠিক উত্তর হলো অপশন সি। কি হবে? অপশন সি, তাই তো। তাহলে আরেকটা জিনিস ভালো ছোট করে দেখে নেব, সেটা হলো কি কি পাচ্ছি এখানে আমরা, যেটা হলো 1 জানুয়ারি। তাহলে আমরা আর কি তথ্য পাচ্ছি এখানে? 1 জানুয়ারি 2001 সালে কিন্তু কলকাতার নাম আনুষ্ঠানিকভাবে ক্যালকাটা থেকে, কোন স্পেলিংটা ছিল আগে, এই স্পেলিংটা থেকে কি করা হয়, KOLKATA, এই যে স্পেলিংটা, এটা কিন্তু এখানে করা হয়।
এবং আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হলো 2003 সালে ক্যালকাটা হাইকোর্ট বা হাইকোর্ট অফ ক্যালকাটা, যেটা এখনও ক্যালকাটা নামে আছে, ক্যালকাটা হাইকোর্ট কি করে, একটা রায় দেয়। সেই রায় এখানে কি দেওয়া আছে? না, বলেছে 2003 সালে হাইকোর্টের আদেশের আগে পর্যন্ত 24শে আগস্ট 1686, অর্থাৎ 24শে আগস্ট 1686 এই দিনটাকে আমরা বাঙালিরা বা বলতে পারো কলকাতার জনগণ কলকাতার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করত। কত সাল পর্যন্ত? 2003 সাল পর্যন্ত। কিন্তু 2003 সালে কি হলো? 2003 সালে ক্যালকাটা হাইকোর্ট একটা রায় দেয় যে কলকাতা শহরের কোনো প্রতিষ্ঠা দিবস নেই। মানে আমরা ওভাবে বলতে পারি না যে এই দিন আনুষ্ঠানিকভাবে কোনো একজন সম্রাট, কোনো একজন রাজা এসে কলকাতা স্থাপন করেছিল, তাই তো? সুতরাং সেই রায়টা কে দেয়? সেই রায়টা দেয় কলকাতা হাইকোর্ট। এবং তারপর থেকে আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠা দিবস পালন করি না, অফিসিয়ালি পালন করতে পারি না। কিন্তু তার আগে পর্যন্ত কোন দিনটাকে ধরা হতো? 24শে আগস্ট 1686 এই তারিখটাকে ধরা হতো কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস হিসেবে। তো আজকের মতো তোমাদের এই যে 20টা প্রশ্ন আমরা এখানে শেষ করলাম, 20টা প্রশ্ন শেষ করতে করতে আমরা কিন্তু অন্তত 100র বেশি প্রশ্ন আমরা কিন্তু এখানে আলোচনা করে ফেলেছি, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে। যে এখান থেকে তুমি দেখো না, কত সাল জানতে গিয়ে আমরা তারিখ জেনে নিলাম, তার আগে কোন দিনটাকে প্রতিষ্ঠা দিবস মানা হতো সেটা ধরে নিলাম। অর্থাৎ একটা প্রশ্ন থেকে মিনিমাম 3টে 4টে বা 5টা কিন্তু আমরা প্রশ্ন তৈরি করতে পারছি। কিন্তু এটাই কিন্তু ভাই এনাফ না। 20টা প্রশ্ন বা 100টা প্রশ্ন এটুকুই এনাফ না, আমাদের আরও প্র্যাকটিস করতে হবে এই শেষ কিছু দিনে। এই শেষ 10 দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রত্যেকে কি করবে, আমাদের এই এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো। কিন্তু কেন ইনস্টল করে কি হবে? ইনস্টল করে যেটা হবে সেটা হলো এখানে তোমরা 10 দিনে 10টা মক টেস্ট, 10 দিনে 10টা মক টেস্ট দিতে পারবে, ফুল লেন্থ 100 মার্কসের ফুল লেন্থ মক টেস্ট ফুড এসআইয়ের জন্য স্পেশাল দিতে পারবে। এবং সেটা কোথায়? আমাদের অ্যাপ্লিকেশনে যদি তোমরা অনলাইনে দিতে চাও, একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা বা কোনো ব্যাচ পারচেস কিচ্ছু করতে হবে না, ফ্রি অফ কস্ট তোমরা এই অ্যাপ্লিকেশনে কী করতে পারবে? তোমরা মক টেস্ট দিতে পারবে। আর একটা জিনিস, যদি তোমরা মনে করো একদম এক্সাম হলের যে এক্সপিরিয়েন্সটা, এক্সাম হলে বসে ওই যে ওএমআর শিট দাগানো, ওএমআর শিটে গোল গোল করা, এই যে জিনিসটা যদি ফিলটা নিতে চাও বা একদম কতটা প্রিপেয়ার হয়েছে সেটা জানতে চাও, তাহলে চলে এসো আমাদের নৈহাটি অথবা গোবরডাঙ্গা ব্রাঞ্চে, যেখানে কিন্তু আমাদের অলরেডি 4 দিনে 4টে মক টেস্ট এখানে হয়েছে, কিন্তু এখনও 6টা মক টেস্ট 6 দিনে বাকি আছে। তোমরা এই মক টেস্টগুলো ডাইরেক্টলি এখানে এসে, এবং এক্ষেত্রেও সম্পূর্ণ ফ্রি, অনলাইন হোক অফলাইন হোক সম্পূর্ণ ফ্রি। তোমরা যে কোনো জায়গার স্টুডেন্ট হও না কেন, সেলফ স্টাডি করো, তুমি কোথাও চাকরি করো, পড়াশোনা তো কোথাও হয়তো কোচিং করছো না, কোনো যায় আসে না, যে কোনো স্টুডেন্ট তোমরা চাইলেই এসে এই মক টেস্টটা দিতে পারবে। কি করবে? হয় সরাসরি চলে এসো, না হলে এই যে নাম্বার 9143886331 এই নাম্বারে একটা তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। ঠিক আছে? সময় কটা? সময় হলো ঠিক দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। তোমরা এই সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকে এসে একদম স্ট্যান্ডার্ড টাইম 1.5 ঘন্টা সময় তোমরা সেই সময়ের মধ্যে পরীক্ষাটা দিতে হবে অফলাইনে, এবং অনলাইনে তুমি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? চলো, প্রত্যেককে অল দ্য বেস্ট। যারা যারা সামনে পরীক্ষা দিতে চলেছো সবাইকে অল দ্য বেস্ট। ভালো করে শেষ মুহূর্তের প্রস্তুতিটা ভালোভাবে নাও, এবং তারপর কি করবে, পরীক্ষার জন্য মাথা ঠান্ডা রেখে যেভাবে একদম ভালোভাবে সব কিছু যেগুলো আছে ফর্মালিটি, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু, অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে, তোমরা সেগুলো করে নাও। তারপর পরীক্ষাটা অবশ্যই প্রত্যেকে কিন্তু ভালো করে দেবে, কারণ এটা হতে পারে সেই সুযোগ যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে। হতে পারে এখানেই চাকরিটা হয়ে গেল, এবং একটা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা, হতেই পারে তোমরা কেউ মাস্টার্স করেছো, কেউ গ্র্যাজুয়েশন করেছো, কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতার একটা চাকরি, এবং সেখানে সাব ইন্সপেক্টর লেভেলের একটা চাকরি, এটা কিন্তু একটা খুব বড় সড়ো সুযোগ। সুতরাং এই সুযোগটাকে মিস করবে না, সুযোগটা কাজে লাগাও প্রত্যেকে। শেষ মুহূর্তে যেটুকু পড়া হয়েছে খুব ভালো, বাকি যে 10 দিন আছে সেই সময়টা কিন্তু ভালোভাবে কাজে লাগিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, এবং আমি ক্লাসটা এখন এখানে শেষ করছি।